আচ্ছা দেখো, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে থিন ওয়াল প্রেসার ভেসেল। ওকে, তাহলে থিন ওয়াল প্রেসার ভেসেলটা কি আসলে? ভেসেল কি? ভেসেল অনেক সময় আমরা কি বলি, এটাকে কন্টেইনার, তাই না? তাহলে ভেসেল অথবা কন্টেইনার এটা এমনভাবে ডিজাইন করা হয়, এর মধ্যে কি রাখা হয়? সাধারণত গ্যাস অথবা লিকুইড, তাই না? তাহলে অনেক ট্যাঙ্কার আছে যেগুলোতে আমরা কি করি, গ্যাস রাখি অথবা লিকুইড রাখি, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হচ্ছে ভেসেল। এখন দেখো যে এটার প্রেশার কীরকম থাকবে। তাহলে এ প্রেশার ভেসেল ইজ এ কন্টেইনার ডিজাইন টু হোল্ড গ্যাসেস অর লিকুইডস অ্যাট এ প্রেশার substantially difference from the ambient pressure. দ্যাট ইজ, এটা একটা কি মানে ইন্টারনাল একটা কি থাকবে, যখন তুমি গ্যাস এটার মধ্যে রাখবা অথবা লিকুইড রাখবা, বিশেষ করে গ্যাস, তখন কি হবে, চারপাশে একটা প্রেশার ক্রিয়েট করবে, ইন্টারনালি একটা প্রেশার ক্রিয়েট করবে, বুঝছো তো? এই জন্য এর থিকনেসটা একটা পর্যায়ে রাখতে হয়। হ্যাঁ, যদি প্রেশার টু মাস হাই হয় তখন কি হতে পারে, এটা ফেটে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এখন অলটা কীরকম হবে বা থিকনেসটা কীরকম হতে হবে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে থিন ওয়াল প্রেশার ভেসেলে দেখো, ইফ দ্য থিকনেস অফ দ্য ওয়াল ইজ লেস দ্যান 1/10 to 1/15 অফ দ্য ডায়ামিটার, ইট ইজ নোন অ্যাজ থিন ওয়াল। তাহলে কখন আমরা থিন বলবো? তাহলে এটা কি হতে পারে, থিক হতে পারে, থিনও হতে পারে। অ্যান্ড থিন অল প্রেশার ভেসেল, মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় আর কি, গ্যাসটা এমনভাবে রাখা হয় যে এটার অলটা অত বেশি থিকনেস দরকার হয় না, বুঝছো তো? তাহলে থিন কোনটাকে বলবো আমরা? যার অলটা কি থাকবে, তার ডায়ামিটারের 1/10, 10/1 অথবা 15/1 পর্যন্ত হতে হবে। তাহলে সেটাকে বলবো আমরা থিন ওয়াল। তাহলে ইট মে বি নোটেড দ্যাট whenever the cylindrical shell is subjected to an internal pressure, its wall are subjected to tensile forces that resist the bursting forces developed across longitudinal and transverse section, and it's also subjected to the following two types of tensile stress. তারপরে একটা স্ট্রেস থাকবেই, যেহেতু ফোর্স অ্যাপ্লাই করবে, টেনসাইল ফোর্স, ঠিক আছে? তাহলে ইট রেসিস্ট দ্য বার্স্টিং ফোর্সেস। তাহলে এটা রেসিস্ট করবে কোনটা? বার্স্টিং ফোর্স, যেন এটা ফোর্সটা বাইরের দিকে এমনভাবে ক্রিয়েট না করে যে এটা ফেটে যায়, ঠিক আছে? এটাকে রেসিস্ট করবে। তাহলে সেটা কীরকম? দুইটা টু টাইপস অফ স্ট্রেস এখানে সে রেসিস্ট করবে। একটা হচ্ছে সারকমফারেন্সিয়াল স্ট্রেস অর হুপ স্ট্রেসও বলে এটাকে, আর একটা লংজিটিউডিনাল স্ট্রেস। তাহলে স্ট্রেস কি অ্যাকচুয়ালি? ওয়ান কাইন্ড অফ প্রেশার, ওয়ান কাইন্ড অফ প্রেশার। তাহলে স্ট্রেসের আমরা জানি যে এটা প্যাসকেলে নেওয়া হয়, মেজার করা হয়, ঠিক আছে? তাহলে একটা প্রেশার যে থাকবে সেটাকে রেসিস্ট করবে। দিস ইজ অ্যান লংজিটিউডিনাল সেকশন অথবা সারকমফারেন্সিয়াল অর হুপ স্ট্রেস। দেখো এখানে যদি আমরা একটা কনসিডার করি, একটা সিলিন্ডার বা সিলিন্ডারিক্যাল ট্যাঙ্ক যদি আমরা একটা কনসিডার করি, তাহলে এর একটা ফোর্স প্রেশার কি করবে, ক্রিয়েট করবে কোন দিকে? যেটা ইন্টারনাল প্রেশার বলা হচ্ছে আর কি, বাইরের দিকে, তাই না? ওয়ালগুলোর দিকে। ওকে, তাহলে ইন্টারনাল প্রেশার কত থাকবে? পি, ধরে নিলাম আমরা পি, ঠিক আছে? The length of the tank is L, capital L. Length of the tank, ট্যাঙ্কটা এত বড়, ধরো যে লম্বা এতটুকু হলো, তাহলে এটার লেন্থ কত? ক্যাপিটাল L ধরে নিলাম আমরা, ঠিক আছে? অ্যান্ড দ্য ওয়াল থিকনেস ইজ T। থিকনেস অবশ্যই এখানে দেখানো আছে, দেখো কোথায় দেখানো আছে, এই যে থিকনেস কত? T।
তাহলে এই টি এর পরিমাণ কীরকম হবে যদি এটা থিন ওয়াল হয়? তার যে ডায়ামিটারের 1/10 থেকে 1/15 এর মধ্যে, মাঝামাঝি। ঠিক আছে? ওকে, তাহলে আইসোলেটিং দ্য রাইট হাফ অফ দ্য ট্যাঙ্ক। এখন দেখো তাহলে আমরা সিগমা টি হচ্ছে, এটাকে কিভাবে লেখা যায়? পি ইন্টু ডি বাই 2t। হ্যাঁ, ডি হচ্ছে ডায়ামিটার, দেখো পি হচ্ছে ইন্টারনাল প্রেশার, ডি হচ্ছে ডায়ামিটার, টি হচ্ছে থিকনেস। তাহলে স্ট্রেসটা কি হচ্ছে? পি ইন্টু ডি বাই 2t। তারপর প্রত্যেকটা দেওয়া আছে, থিকনেসও দেওয়া আছে। তাহলে এটাতে আমরা ম্যাথ করতে পারি, তাই না? ডেফিনেটলি এখানে 3টা ভ্যালু দেওয়া থাকবে, একটা বের করতে হবে। ঠিক আছে? দিস স্ট্রেস ইজ অলসো কল্ড ট্যানজেনশিয়াল স্ট্রেস, হুপ স্ট্রেস অর গার্থ স্ট্রেস। তাহলে যে মানে তুমি যেটা দিয়েই ডিনোট করো না কেন বা বলো না কেন, সেটাই রাইট। তাহলে এটা গেল কার ক্ষেত্রে? লংজিটিউডিনাল সেকশনের ক্ষেত্রে। এখন দেখো স্ট্রেস ইন ট্রান্সভার্স সেকশন, এটা কিরকম? Consider the transverse section of a cylindrical tank. The bursting force acting over the end of the cylinder is resisted by the resultant tearing forces acting over the transverse section. তাহলে এখানে যে বার্স্টিং ফোর্সটা হচ্ছে সেটাকে কি করবে? রেসিস্ট করবে কে? টিয়ারিং ফোর্সেস অ্যাক্টিং ওভার দ্য ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশনের যে টিয়ারিং ফোর্সটা আছে। তো লংজিটিউডিনাল স্ট্রেস কি হবে? PD বাই 40, হোয়ার পি ইজ ইন্টারনাল প্রেশার, একই জিনিসই ইন্টারনাল প্রেশার, ডি হচ্ছে ডায়ামিটার, টি হচ্ছে থিকনেস, জাস্ট এটা ডিফারেন্ট হবে একটু। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন, রাইট, লংজিটিউডিনাল স্ট্রেসের ক্ষেত্রে। এখন দেখো স্ট্রেস ইন স্ফেরিক্যাল ট্যাঙ্ক, স্ফেরিক্যাল ট্যাঙ্কের ক্ষেত্রে কি হবে? ইন্টারনাল প্রেশার পি, স্ট্রেস হচ্ছে কত? সিগমা। তাহলে ইফ এ স্ফেরিক্যাল ট্যাঙ্ক of diameter d and thickness t contains under a pressure of P, the stress at the wall can be expressed as this equation. ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি? সিগমা ইকুয়ালস P into D by 40, just like longitudinal stress এর মতো সেম। তাহলে P হচ্ছে ইন্টারনাল প্রেশার, D হচ্ছে ডায়ামিটার অফ দ্য ট্যাঙ্ক, T হচ্ছে থিকনেস অফ দ্য ট্যাঙ্ক। ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন মনে থাকবে? দেখো একটু রিভাইজ করি। তাহলে এটা একটা ভেসেল অর কন্টেইনার, ইট কন্টেইনস লিকুইড অর গ্যাস, রাইট? ওকে, তাহলে আমরা থিন ওয়াল প্রেশার ভেসেল কাকে বলবো বা থিন ওয়াল কাকে বলবো? হ্যাঁ, ডায়ামিটারের এর ওয়ালটা আর কি, ওয়ালের থিকনেসটা কি হবে? ডায়ামিটারের 1/10 অথবা টু 1/15 এর মাঝামাঝি হবে আর কি। ঠিক আছে? আর এটা আমরা দুই ধরনের বিশেষ করে ইয়ে করব, হচ্ছে স্ট্রেস ইন লংজিটিউডিনাল সেকশন আর একটা হচ্ছে স্ফেরিক্যাল সেকশন। ঠিক আছে? তাহলে দুটোর ক্ষেত্রে দুটো ফর্মুলা পাবা, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো। না, 50-50, মানে 50% হয়ে গেছে আর 50% আছে। আগেগুলো রিপিট করবো না। না, দেখো জয়েন্ট, এটা আমরা অনেক করেছি, প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর করা হয়। আমরা বিভিন্ন বিশেষ করে আয়রনের তৈরি বিভিন্ন প্লেটগুলো তারপর জয়েন্ট করি, হ্যাঁ, তারপর একটা ইয়ের সাথে ধরো যে কী বলে অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেল কী করা হয়? জয়েন করা হয়।
সাধারণত মেটালিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আর কি, তাহলে সেইগুলো হ্যাঁ এটা দিয়ে জয়েন করা হয়। তাহলে এখন দেখো যে অনেক ধরনের জয়েন্ট আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জয়েন্ট হচ্ছে রিভেটেড জয়েন্ট। তাহলে রিভেটেড জয়েন্টটা খুব জনপ্রিয় এবং এটা আমরা বহু আগে থেকে ইউজ করি। ও মাই গুডনেস, তাহলে এটা অনেক আগে থেকে ইউজ করা হয় রিভেটেড জয়েন্টটা। এটা একটা জাস্ট লাইক স্ক্রুর মতো, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে রিভেট, ঠিক আছে। নিচের দিকে কি থাকবে একটু, রিভেটটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দিয়ে তোমার জাস্ট লাইক স্ক্রু আর কি, ইটস এ স্ক্রু, ঠিক আছে, যেটা দিয়ে আমরা কি করি, জয়েন করি। অ্যাকচুয়ালি এটা পুশ করে কি করা হয়, আটকিয়ে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড হেডটা তোমার থাকে, দেখবা যে স্ক্রুর হেডটা দেখছো তো একটু মানে একটু বড় থাকে আর কি, হ্যাঁ স্যার অনেকটা সেমি সার্কুলার, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে এটা স্ট্রেট থাকে, তারপরে নিচের দিকে একটু টেইল থাকে, মানে চোখা থাকে, বুঝছো, যেন খুব ইজিলি এটা ভিতরে পুশ করা যায়। হ্যাঁ, তাহলে দেখো, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল দ্যাট হিউজ স্ট্রাকচারস সাচ অ্যাজ ব্রিজ, তারপর হচ্ছে স্কাই ক্র্যাবস, এয়ারপ্লেনস, তারপর হচ্ছে incommodities, etc., would be built without the inclusion of these small but strong integrated mechanical devices. তাহলে rivets not only allow these structures to become huge but also ensure equal strength of and endurance to withstand many different natural and emergent challenges. That is যে এই যে ইয়েগুলো আছে আর কি, তোমার ব্রিজ যেমন স্কাই স্ক্র্যাপার্স, এরোপ্লেনস, ঠিক আছে, এগুলো তোমার যদি জয়েন্ট না দাও, তাহলে তুমি একটা বডি তৈরি করবা, সেখানে যদি কোনো জয়েন্ট ছাড়া কি করা সম্ভব না। সেই জয়েন্টগুলোর জন্য এখন এইটা খুব ইম্পর্টেন্ট যে এখানে আমাদের মানে এটাকে স্ট্রং করার জন্য হলেও কি করতে হবে, জয়েন করতে হবে, তা না হলে কি হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, বুঝতে পারছো, মানে ফেটে যাবে অথবা এই ধরনের কিছু একটা হবে। তাহলে শুধু যদি তুমি একবারে একটা শেড দিয়ে যদি তুমি ওটা শেপটা দেওয়ার চেষ্টা করো, কেন আমাদের ওখানে থিক মানে শিট আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অরিজিনালি রিভেটস দ্য টুলস সাচ অ্যাজ বোল্টস মেড অফ টেনশাল মেটালস, যেটা বললাম আমি, এগুলো সাধারণত কি অন কাইন্ড অফ বোল্টস বা স্ক্রুজ, তাহলে এগুলো দিয়ে কী করা হয়, জয়েন করা হয়। তাহলে বোল্টস মেড অফ টেনশাল মেটালস inserted through parallel holes drilled across the joining members and on the other side to produce true and permanent film locking joints are performed by this কি বলে screws or bolts, ঠিক আছে। তাহলে দেখো, let us discuss the learned various types of rivet joints popular with structural engineering. A rivet is a small cylindrical strip in which a head is integrated. The cylindrical part of the rivet is called the shank or ingot. The bottom part, that is below, এটা হচ্ছে হেড, the bottom part below the shanks is called the tail. The semi hemispherical part at the top is called the head. এটা ঠিক আছে। তাহলে rivets are used to make permanent fastening between plates such as the structural work, তারপর শিপ বিল্ডিং, ব্রিজেস, ট্যাঙ্কস অ্যান্ড বয়লার ক্যানস
we take two plates, both of these plates are either placed in front of each other or placed on top of each other. A hole is made on both plates and a rivet is inserted between the holes of the plates. ঠিক আছে? The rivets are inserted in such a way that the head is at the top and the tail is at the bottom. After rivet is inserted, the tail is tilted and the tail is shaped ahead, creating a joint between the two plates called the riveted joint. তাহলে দেখো যেটা হয় যে অনেকগুলো শীট থাকে এখানে, রিভেট কোথায় ইউজ করা হয়, তাহলে প্রথমত রিভেটের শেপটা তোমার জানতে হবে। তাহলে আমাদের যে সেমি সার্কুলার পার্টটা এটাকে বলছে হেড, টপটাকে, আর বটমটাকে বলতেছি আমরা টেইল, হ্যাঁ, আর এটা হচ্ছে বডি, স্যাঙ্ক অফ বডি। তাহলে রিভেটটা কোন জায়গায় ইউজ করা হয়? বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করি, যেমন শিপ বিল্ডিংয়ের ব্যাপার আছে, ব্রিজ আছে, ট্যাঙ্কস আছে, বয়লার আছে, সামথিং লাইক দ্যাট, এনিথিং, হ্যাঁ, ইভেন হাউস হোল্ডস অনেকগুলো মেটালের অনেক জিনিস আমরা তৈরি করি আজকাল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জয়েন্টটা খুব দরকার। অ্যান্ড জয়েন্ট কত ধরনের হতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে যে একটা প্লেটের উপর আর একটা প্লেট আমরা রাখতে পারি এরকম করে, বুঝছো তো? তাহলে সেভাবে জয়েন করতে পারি, অথবা একটা সাইডে আর একটা রাখতে পারি, তাই না? একটা এরকম, জাস্ট লাইক এরকম, ঠিক আছে? তখন কী করা হয়? এখানে একটা ওই রিভেটেড জয়েন্ট, যেটা হচ্ছে যে তোমার অন কাইন্ড অফ বোল্টস, এটা কি করা হয়? তার মানে কি, প্লেটগুলো যখন একটার উপরে একটা সাজিয়ে রাখছো বা একটার উপর একটা দিচ্ছ অথবা সাইড বাই সাইড করছো, তাহলে একটা হোল থাকবে ওখানে। তাহলে হোল থাকলে কি করা হয়? ওই হোলের মধ্যে দিয়ে আমাদের টেইলটাকে কি করা হয়? ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিলে তারপর একদম বাড়ি দিয়ে এটাকে কী করা হয়? জয়েন করা হয়। জয়েন করে সামনেরটা কী করে দেওয়া হয়? একদম সিল করে দেওয়া হয়, যার ফলে কী হয়? এটা স্ট্রং হয় অনেক, বুঝছো তো? তা না হলে কী হতো? টিল করতো। যদি তুমি আরও অনেক ধরনের জয়েন্ট আছে, এগুলো আমরা পরে ইয়ে করব। তাহলে এইটা একটা মোস্ট পপুলার জয়েন্ট আর কি। তাহলে এই ধরনের জয়েন্টকে বলতেছি আমরা রিভেটেড জয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে রিভেটেড জয়েন্ট, অ্যাকচুয়ালি এটা জয়েন করে কি টু প্লেটস, এদার মানে উপরে নিচে অথবা সাইড বাই সাইড, ঠিক আছে? আচ্ছা, এগুলো অনেকগুলো জয়েন্ট আছে, আমি খালি আজকে ইনিশিয়ালি এগুলো দেখি কত ধরনের আছে। আর ওয়েল্ডিং জয়েন্ট, ওয়েল্ডিং করা দেখেছো তোমরা? ওয়েল্ডিং, হ্যাঁ, এখানেও আমরা রাস্তাঘাটে সবসময় দেখি ওয়েল্ডিং জয়েন্ট। তাহলে ওয়েল্ডিং করা হয়, এটা কিভাবে করা হয়? হ্যাঁ, তাহলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তারপর হচ্ছে তোমার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে, তাই না? তারপর আরও অনেক কিছুতেই আর কি, ইভেন জানালা, জাহাজে, তারপর হচ্ছে আমরা যে জানালা লাগাই, জানালা যে গ্রিল করি, তো গ্রিলও কি করা হয়? ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে? ওয়েল্ডিং করা হয়। অ্যান্ড টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্ট, ফলোইং আর 5 মেইন টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্টস। একটা হচ্ছে বাট জয়েন্ট, ঠিক আছে? বাট জয়েন্ট ওয়েল্ডিং, ল্যাপ জয়েন্ট ওয়েল্ডিং, এজ জয়েন্ট ওয়েল্ডিং, টি জয়েন্ট ওয়েল্ডিং, আর একটা হচ্ছে কর্নার জয়েন্ট ওয়েল্ডিং। একটা কোথায় কোন জয়েন্টটা দিব তার উপর ডিপেন্ড করে কি করা হয়েছে টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্টস, ঠিক আছে? এর মধ্যে বাট জয়েন্টটা কোনটা? বাট জয়েন্ট হচ্ছে দিস টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্টস ফ্রম when the two metal pieces are placed end to end together in the same plane surface is known as butt joint welding. মানে একটা সামনে আর একটা, ঠিক আছে? তুমি একটা জোড়া লাগাবো আর কি। তাহলে একটা যখন যেখানে শেষ হচ্ছে সেখানে আরেকটা মাথায় এনে
জোড়া লাগালা, তারপর ওটা কী করা হয়, ওয়েল্ডিং করা হয়, করে এটা জয়েন করা হয়। ঠিক আছে, তার মানে এটা লম্বা লেন্থ বাড়ানো হলো বলতে পারো আর কি। ঠিক আছে, বা দুটা প্লেটকে জোড়া লাগানো। তাহলে ইউজুয়ালি বাট জয়েন্ট ওয়েল্ডিং ইজ ইউজ ফর দ্য fabrication of structures, welding pipes, তারপর valves, fittings and others. It is simple to prepare and there are many variations that can be applied to obtain the desired results. ঠিক আছে, তার মানে আমরা যেটা মেইনলি পেলাম সেটা হচ্ছে যে বাট জয়েন্টের ক্ষেত্রে এটা আমরা কোন কোন পারপাজে ইউজ করতে পারি সেটা তো আমরা দেখলামই। আর একটা হচ্ছে যে একটা এন্ডিংয়ে, মানে যেখানে এন্ড হচ্ছে সেখানে আরেকটা এন্ডে জয়েন করা, সেটা মেইনলি কি বাট জয়েন্ট। ল্যাপ জয়েন্ট ওয়েল্ডিং কোনটা? ইট ইজ বেসিক্যালি এ মডিফিকেশন অফ বাট ওয়েল্ডিং। এটারই একটা আরেকটা ভার্সন আর কি, ইন হুইচ দ্য টু মেটাল প্লেটস আর প্লেসড in an overlapping position, that is on top of each other. It is known as lap joint welding. The lap joint welding is applied for welding two metal plates that are different in their thickness. That is একটার উপর আরেকটা কি করা, প্লেস করা। একটা আগে বসাবা, তারপর উপর কি করবা, আরেকটার মাথা বসায় দিলা, দিয়ে এটাকে ওয়েল্ডিং করা। ঠিক আছে, তাহলে ওটা ছিল কি প্যারালাল একদম, মানে একটার সাথে আর একটা। আর এটা হচ্ছে একটার উপরে একটু উপরে আর একটা, যেটা উপরে বসিয়ে তারপর ওটা ওয়েল্ডিং করা হয়। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি বাট ল্যাপ জয়েন্ট। তার মানে এটা অনেকটাই কার মতো, বাট জয়েন্টের মতোই। ঠিক আছে, দেখো এজ জয়েন্ট ওয়েল্ডিং নাম শুনে অনেক সময় বোঝা যায় যে কোন ধরনের এটা জয়েন্ট হবে। দিস ইজ কোয়াইট সিমিলার টু দ্য ল্যাপ জয়েন্ট। ইন দিস বোথ দ্য মেটাল প্লেট সারফেস আর প্লেসড টুগেদার, that they are adjacent to generally parallel to position of the point of welding. It is known as edge joint welding. It is formed by bending both plates at an angle in edge joint. That is একটা বসাইলা, তার সাথে কি করবা, এই পাশে আরেকটা লম্বা করে বসাই দিলাম এইরকম। ঠিক আছে, সাইড একটা সাইডে আর একটা উপরে মানে সাইডে বসাই দিলাম, দিয়ে তাহলে কি হলো, এটা জয়েন্ট ওয়েল্ডিং করা হলো। তাহলে এরকম একটা শেপ সে নেবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি এজ জয়েন্ট, মানে একটার এজ আরেকটার এজের সাথে জয়েন্ট লাগানো আর কি। এটা হচ্ছে এজ জয়েন্ট। টি জয়েন্ট ওয়েল্ডিং, ইট ইজ ভেরি সিম্পল। টিপ বানাবো আর কি, জাস্ট লাইক এরকম টি, একটার উপর টি শেপ। তাহলে একটা খাড়া করে দিয়ে তার উপর কী হবে, আর একটা বসায় দিতে হবে, দিয়ে ওয়েল্ডিং করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা টি শেপ নিবে। ঠিক আছে, তাহলে ইট ইজ ফর্মড হোয়েন দ্য টু মেটাল প্লেটস আর intersected to an angle of 90 degree with one plate to is lies on the center of the other plate like a T shape. It is known as the T joint welding. This type of welding joint are considered the use of flat welds mounted on both sides. It is formed when the pipe is welded over a base metal, যা হোক মানে বিভিন্ন ইয়েতে লাগে আর কি। কর্নার জয়েন্ট ওয়েল্ডিং, এটা টি জয়েন্টের মতোই অনেকটা কর্নার জয়েন্ট। ঠিক আছে, it is almost similar to the T joint welding. The only difference is that in the position
of the metal plates as compared to the T-joint plates are placed in the middle, whereas in the corner joint both the plates meet in either an open or closed way to the shape like L pattern. এটা হচ্ছে L প্যাটার্নে থাকবে, ওটা হচ্ছে টি মাঝখানে ছিল, এটা কি থাকবে এল শেপ। আর দিস ইজ কল কর্নার, মানে একটার কর্নারে গিয়ে কি হবে, হ্যাঁ একটার কর্নারে আর একটা, এই যে একটার কর্নারে আর একটা লাগানো আর কি, জাস্ট এল। ওকে, তাহলে এটা এই কয়েকটা হচ্ছে, পাঁচটাই হচ্ছে কি এই পাঁচটাকে একসাথে কি বলা হচ্ছে, কোন ধরনের ওয়েল্ডিং জয়েন্ট। তাহলে এই জয়েন্টগুলোকে বলা হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট। তাহলে মেইনলি 5 টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্টস এটা আছে। আর এখান থেকে আমরা ফাইনালি কি পেলাম, অ্যাপ্লাইং দ্য ওয়েল্ডিং জয়েন্টস ইন ইন্ডাস্ট্রিজ ক্যান বি মোর economical and requires less labor and less materials, and also the efficiency of the welded joint is higher than the riveted joint. তাহলে এখান থেকে ফাইনালি আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে আমরা যদি ওয়েল্ডিং জয়েন্ট ইউজ করি বা অ্যাপ্লাই করি ইন্ডাস্ট্রিতে, তাহলে কি হবে, এটা মোর ইকোনমিক্যাল হবে, মানে খরচ কম হবে, তাই না? তারপর শুধু তাই না, ম্যাটেরিয়ালস কি লাগবে, কম লাগবে, এবং লেবারও কম লাগবে। তাহলে আমাদের কস্ট কী হবে, কমে যাবে। ঠিক আছে, এবং বলে দেওয়া হচ্ছে এটা এফিসিয়েন্সিও কী হবে, এফিসিয়েন্সি মানে এটার স্ট্রেংথ, ফাইনালি এটা কি হবে, বেটার দ্যান রিভেটেড জয়েন্ট। ঠিক আছে, রিভেটেড জয়েন্টে অনেক সময় কি হয়ে যায়, লুজ হয়ে যায় অথবা টিল করে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এটা হয় না, এটা খুব স্ট্রংলি লেগে যায়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ওকে দেন।